শত শত মিল কারখানা বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার, বিদেশ থেকে রেমিটেন্স কমে গেছে, অর্থনৈতিক অবস্থা বিপর্যয়ের সম্মুখীন। বিদেশি কোনো ব্যাংক, বিশ্ব ব্যাংক থেকে আরম্ভ করে IMF আমাদেরকে টাকা দিচ্ছে না। দেশ অর্থনৈতিক অবস্থায় এক গভীর নিমজ্জিত পথে ধাবিত হচ্ছে। এর মূল কারণটা হলো আমাদের বিদেশি যে কূটনৈতিক অবস্থা, বিদেশ থেকে টাকা আনা, এর থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এর কারণটা হলো আমাদের সুষ্ঠু পরিকল্পনা নাই এবং আমাদের পররাষ্ট্র যে নীতি বা পররাষ্ট্র যে মন্ত্রী মহোদয় আছেন বা বিদেশে যে মিশনগুলি আছেন, সেই মিশনগুলি ঠিক মতন কাজ করছে না। এই মিশনগুলিতে এই ইনুসিজমের লোকজন এখনো বহাল তবিয়তে আছে। সেই কারণেই আমাদের এই অর্থনীতি আজকে পঙ্গুর দিকে চলে যাচ্ছে। আমাদের দরকার এখন পাকিস্তানের মতন চৌকস কূটনীতি, যেমন পাকিস্তান ডোনাল্ড ট্রাম্পের মতন লোককে তাদের কন্ট্রোল করছে এবং ডোনাল্ড ট্রাম্প প্রতিনিয়ত পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পাকিস্তানের সেনাবাহিনীর প্রধানের সাথে প্রতিনিয়ত কথা বলছে। যেমন ধরুন, ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধ নেগোসিয়েশন পাকিস্তান করছে। পাকিস্তানের সাথে কাতার, দুবাই, সৌদি আরব, এইসব দেশগুলি পাকিস্তানকে সাহায্য করছে। পাকিস্তান একটা শূন্য, তাদের কিছুই নাই, তারপরেও তাদের কূটনৈতিক অবস্থা এত বেশি শক্তিশালী যে তারা এই কাজগুলি করতে পারছে। আমাদেরকেও তেমনিভাবে পাকিস্তানের কূটনীতিক যে কৌশল এবং কূটনৈতিক ধারাবাহিকতা এবং কূটনীতিক করার জন্যে যেসব মানুষ দরকার, আমাদের সেইভাবে আমাদের করতে হবে। যেমন ধরুন, এখন খলিলুর রহমান সাহেব, খলিলুর রহমান বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী। সুদখোর ইউনূসের সরকারে উনি রোহিঙ্গা বিষয়ক রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন। উনি আসলে কার লোক? উনি কি বিএনপির লোক না ইউনূসের লোক? ইউনূসের লোক যদি হয়ে থাকে তাহলে এই সরকারকে হয়তোবা নামানোর যে গোপনের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে উনি সম্পৃক্ত আছে বলে আমার কিঞ্চিত ধারণা। আমরা কি করছি? আমেরিকার সাথে ষড়যন্ত্রের যে দাসখত গোলামি চুক্তি আমরা করেছি, আমাদের অপ্রয়োজনীয় জিনিসও তাদের কাছে থেকে আনতে হবে। এখন যদি আমরা না আনি, আমরা টাকা দিতে থাকবো, টাকা দিতে থাকবো, টাকা দিতে থাকবো, আনতে থাকবো, কিনতে থাকবো। একটা পর্যায়ে যখন আমাদের আর টাকা কেনার কোনো ক্ষমতা থাকবে না, তখন আমেরিকা মুখ ফিরে নেবে। এর কারণটা হলো, এর অতীত ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন, নবাব সিরাজউদ্দৌলাকে হটাইয়া মীর জাফর আলী খান বাংলার শাসক হলেন। এর পরবর্তীকালে ব্রিটিশ প্রশাসন তাদেরকে মীর জাফর আলী খানের কাছ থেকে টাকা, তাদের যে লগ্নি করা টাকা, যে টাকা দিয়ে তারা নবাব সিরাজউদ্দৌলাকে হটিয়েছিল, সেই টাকার উসুল করার জন্যে প্রতিদিন প্রতি মুহূর্ত মীর জাফরের কাছ থেকে টাকা নিতেন। এক পর্যায়ে মীর জাফর বলল, আমার কি মানে টাকার গাছ আছে, আমি তো আর টাকা দিতে পারবো না। এরপরে মীর জাফরকে আবার ছড়িয়ে দিল, তার ক্ষমতার থেকে ক্ষমতাচ্যুত করে দিল। তেমনিভাবে এই আমেরিকান রেজিম, আমেরিকার যে দাসখত চুক্তি, এই চুক্তিতে আমরা যদি কিনতে না পারি, কারণ আমাদের সেই কেনার অ্যাবিলিটি নাই,
অপ্রয়োজনীয় জিনিসও আমাদের কিনতে হবে, আমাদের অস্ত্র কিনতে হবে। আমাদের অস্ত্র কেনার তো এই মুহূর্তে কোনো দরকার আছে বলে আমরা মনে করি না। তখন করবে কি? তখন ওই যেমন ধরেন, যেমন একটা উদাহরণ দেই, আপনি দীর্ঘদিনের একটা ভাড়াটিয়া, এই ভাড়াটিয়া যদি 2 মাস বা 3 মাস ভাড়া দিতে না পারেন, তাহলে বাড়িওয়ালা কী করে? নোটিশ দেয়, বের করে দেয়। ঠিক এমনিভাবেই আমেরিকা এই কাজটা করবে। এই কাজটা করে এই বর্তমান যে সরকার রেজিম আছে, তাদেরকে বের করে দেওয়ার সচেষ্ট হবে। সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আমাদের সম্পর্ক করতে হবে চীনের সাথে। চীন বিশ্বের বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিক দিক থেকে সবল। আমাদের প্রকাশ্যে চীনের সাথে আমাদের বন্ধুত্ব করতে হবে। আমাদেরকে টেকনোলজি নেওয়ার জন্যে আমাদেরকে রাশিয়ার সাথে সম্পর্ক করতে হবে। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারা আমাদের অর্থনৈতিকভাবে সাহায্য সহানুভূতি করতে পারবে না। কিন্তু ভারত যেটা করে, ভারত যেটা পারবে, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের তার সাথে ঝগড়া করার কিছু নাই। আমাদেরকে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। যেমন এই তেলের ক্রাইসিসে ভারত পাইপলাইন দিয়ে আমাদেরকে তেল পাঠিয়েছে এবং খাদ্য সামগ্রী পাঠাচ্ছে। সেজন্য আমাদেরকে ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে। দেশকে শক্তিশালী করতে হলে, দেশকে পুনর্গঠন করতে হলে, অর্থনৈতিক দিক থেকে যদি আপনাকে শক্তিশালী করতে হয়, তাহলে আপনাকে সমস্ত দেশের সাথে আপনার সুসম্পর্ক রাখতে হবে। আবারও বলি, চীন পৃথিবীর সবচাইতে এখন অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী। তাদেরকে ওপেন, প্রকাশ্যে তাদের সাথে আমাদেরকে একটা যৌথ সম্পর্ক করতে হবে এবং রাশিয়ার টেকনোলজি আমাদের নিতে হবে। এই যদি আমরা না করতে পারি, আমাদের কূটনৈতিক সফলতা যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে এই দেশ অর্থনৈতিকভাবে পঙ্গু হবে। একটা দেশ পরিচালনা করার জন্যে যে অর্থ লাগে, সে অর্থ আমাদের নাই। সেই জন্যে অর্থনৈতিক চাকাকে সচল করার জন্যে আমাদেরকে সমস্ত কূটনীতিক যে পরিহার্য, সেগুলিকে আপনাকে আমাদের করতে হবে। আমার 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 যেটা মনে হয় যে এই যে বর্তমান যে কূটনীতিক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেগুলি আছেন বা বিদেশে আমাদের বাংলাদেশের মিশনগুলিতে যারা আছেন, তারা এখনও এই ইনুস সুদখোর রেজিমের লোক আছে। আজকে যে নির্বাচিত সরকার, আজকে তারেক রহমানের সরকারকে কিভাবে নিচে নামানো যায়, কিভাবে আনপপুলার করা যায় জনগণের মাধ্যমে, কিভাবে মানুষের মনে ধিক্কার তৈরি করা যায়, সেই পরিকল্পনায় ব্যস্ত। এবং তাদের সে মেটিকুলাস ডিজাইন আছে, আন্ডারগ্রাউন্ড মেটিকুলাস ডিজাইনকে সাথে নিয়ে তারা এই কাজটা করছে। কিন্তু আমাদের এইটা হতে দেওয়া যেতে পারে না, আমরা হতে দিতে পারি না। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলবো, আগে দেশকে অর্থনৈতিকভাবে চাঙ্গা করা। এই অর্থনৈতিকভাবে চাঙ্গা করতে হলে যে কাজগুলি আপনার প্রয়োজনীয়, আপনার এটা করা উচিত বলে আমি বিশ্বাস করি। জাতীয়বাদী দল বিএনপিতে প্রচুর প্রচুর ভালো মানুষ আছে, যারা অর্থনীতি বোঝে, যারা পররাষ্ট্রনীতি বোঝে, যারা এই দেশকে ভালোবাসবে। তাদেরকে আপনি স্ব স্থানে সম্মান দিয়ে যদি আপনি করেন, বাইরে থেকে লোকজন হায়ার করে আনলে আপনার লাভ হবে না। যেটা করেছিল অতীতের সরকার শেখ হাসিনা, যারা জীবনে আওয়ামী লীগ করে নাই, যারা জীবনে আওয়ামী লীগের নাম পর্যন্ত শোনে নাই, তাদেরকে নিয়ে এসে আপনার এমপি, মন্ত্রী, এয়া ওয়া এদেশের এগুলি করছে। তার মানে আপনিও যদি সেই একই জিনিস করতে থাকেন, তাহলে আপনাকে পস্তাতে হবে। মাত্র 3 মাসের মধ্যে যে মানুষ একটু একটু করে আপনাকে ভালোবাসতে চাচ্ছিল, তেমনিভাবে এক পর্যায়ে এমন এমন অবস্থার সৃষ্টি হবে যে এই অর্থনৈতিক বিপর্যয় যদি আমরা না ঠেকাতে পারি, আমরা যদি কলকারখানা, আমরা যদি আমাদের শ্রমিকদের, মানুষদের কাজের সন্ধান করে না দিতে পারি, তাহলে বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নামবে। তখন কি হবে? তখন আমাদের এই নির্বাচিত সরকারকে তারা চেষ্টা করবে নামানোর জন্যে। নূতন কে আসবে আমরা জানি না। সেজন্যে আগামী 5 বছর
অন্ততপক্ষে কিভাবে থাকা যায়, কিভাবে অর্থনীতিকে চাঙ্গা করা যায়, সেই কাজটা আপনার করতে হবে বলে আমার ধারণা এবং আমি বিশ্বাস করি। সবচাইতে বড় কথা যেটা, টাকা ছাড়া যেমনি আপনার কবরে যাওয়া যায় না, দাফন-কাফন করা যায় না, টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না। সেজন্যই ১ম আপনার দরকার টাকা। সেই টাকার উৎপাদন তৈরি করতে হবে। কারখানাগুলিকে সচল করতে হবে। পর্যায়ক্রমে নতুন, নতুন কারখানা তৈরি করেন, উৎপাদন বৃদ্ধি করেন, বিদেশে মাল পাঠান, বিদেশের লোক পাঠান। এই ৩ মাসের মধ্যে কয়জন বিদেশে লোক গেছে আমার জানা নাই। হয়তোবা একজনও যায় নাই। যদি বিদেশে লোক না পাঠানোর ব্যবস্থা করেন, রেমিটেন্স না আসে, আমাদের এক্সপোর্ট পজিশন পৃথিবীতে অনেক জায়গায় এখন তারা তাদের যে মানে অর্ডার ছিল, অর্ডার ক্যান্সেল করছে। আবার সেই অর্ডারকে রিভাইভ করে এক্সপোর্ট করেন, অর্থনীতি চাঙ্গা করেন। তা না হলে ভবিষ্যৎ বাংলাদেশের অবস্থা এমন পর্যায়ে পৌঁছে যাবে যে আমরা ভিক্ষুকের জাতি হিসেবে সারা পৃথিবীতে আমাদের পরিচয় বহন করবে। আমার নিজস্ব ট্যাপার সাপ কথা একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা লাইক দেন, সাবস্ক্রাইব করুন। যদি আমার তথ্য কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে জানান, আমি রেকটিফাই করে নেব এবং আমি সবার কাছে ক্ষমা চাইব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।